আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ক্লাসে তোমাদের আমি চতুর্থ অধ্যায় শিখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আর চতুর্থ অধ্যায় করার আগে অবশ্যই তোমাদের যেন মধ্যমাটা জানা থাকে। আমি অনুরোধ করবো, তোমরা যদি মধ্যমার অঙ্ক না করে থাকো তাহলে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মধ্যমা নির্ণয় শিখে তারপরে এই চতুর্থ অধ্যায় করো। কারণ হচ্ছে মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক তারা হচ্ছে 4 বাই। তুমি যদি মধ্যমাটা পারো তাহলে বাকিগুলো পারবা, কারণ একই প্রক্রিয়া আমি অঙ্কগুলো করে থাকি। তো মধ্যমার ক্ষেত্রে তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় খেয়াল করতে হবে যে শ্রেণী পদ্ধতি কি অন্তর্ভুক্ত না বহির্ভূত। যদি শ্রেণী পদ্ধতি অন্তর্ভুক্ত থাকে তাহলে শ্রেণীর সীমানা বের করতে হবে, আর যদি বহির্ভূত থাকে তাহলে শ্রেণীর সীমানা প্রয়োজন পড়ে না। আমি অন্তর্ভুক্ত বহির্ভূত বিষয়টা বুঝাই দিচ্ছি। 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15। প্রথম শ্রেণীর উচ্চ সীমা যদি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা না হয়, প্রথম শ্রেণীর উচ্চ সীমা যদি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা না হয় তাকে অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি বলা হয়। যেমন 4 এখানে 5, উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা 9, এখানে 10, 9 এখানে 10। প্রথম শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা 9, একে অন্তর্ভুক্ত পদ্ধতি। আর যদি উপর শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় তাকে বলা হবে বহির্ভূত পদ্ধতি। যেমন এখানে 10, এখানেও 10। তো এই হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি। আমাদের প্রদত্ত যে তথ্য দেওয়া আছে এই তথ্যটা অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতিতেই দেওয়া আছে। যেমন এখানে 17, প্রথম শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়নি, কিন্তু এখানে 17 আর এখানে হচ্ছে 18। এর উপর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় নাই। আবার এখানে 20, এখানে 21, তার উপর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়নি। তার মানে কোন পদ্ধতি? অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি। তো অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতিতে মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক ইত্যাদি নির্ণয় করতে বাড়তি একটা কলাম লাগে, তা হচ্ছে শ্রেণী সীমানা বা প্রকৃত শ্রেণী। ব্যাস, তাহলে আমাদের তথ্য যেহেতু অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি, অবশ্যই আমরা শ্রেণী সীমানা বের করে নেব। এরপরে আমরা দেখবো শ্রেণীকৃত তথ্য যেহেতু অবশ্যই তোমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। স্ট্যাটিস্টিকের জগতে, পুরো পরিসংখ্যানের জগতে তোমার 4টা অঙ্কে এবং একটা চিত্রে ক্রমযোজিত গণসংখ্যা লাগে, আর কোনো অঙ্কে লাগে না। 4টা অঙ্কে লাগে। 4টা অঙ্ক হচ্ছে 4 বাই মধ্যমা, দশমক, শতমক, আর হচ্ছে চতুর্থক। মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক এই 4 বাই, আর হচ্ছে অজীব রেখা। এই ক্ষেত্রে তোমার শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা লাগে, আর কোনো অঙ্কে কোনো চিত্রে লাগে না। ওকে, তাহলে আমরা এখানে উপযুক্ত সারণী তৈরি করবো। অতিরিক্ত তাহলে কয়টা কলাম হচ্ছে? অবশ্যই 2টা কলাম হচ্ছে, কারণ হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত বিধায় শ্রেণীর সীমানাটা লাগবে, আর যেহেতু মধ্যমা বের করতেছি ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে। আমি সমাধান দিয়ে লিখে নেব যে উপযুক্ত সারণী তৈরি করি। উপযুক্ত সারণী তৈরি করি। উপযুক্ত সারণী তৈরি করি। সারণী তৈরি করি। ওকে, আমরা এখন উপযুক্ত সারণী তৈরি করব। ব্যাস, তো প্রথমত হচ্ছে শ্রেণী, গণসংখ্যা, তারপর হচ্ছে শ্রেণী সীমানা, আর তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। 2টা, আর 2টা লাগতেছে অতিরিক্ত। তাহলে শ্রেণীর জন্য হচ্ছে সি, গণসংখ্যার জন্য হচ্ছে এফ, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে শ্রেণীর সীমানা, আর এরপরে লাগবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। ব্যাস, তাহলে শ্রেণীতে যাও। শ্রেণী হচ্ছে 15 থেকে 17, 18 থেকে 20, 21 থেকে 23, 24 থেকে 26, 27 থেকে 29। ওকে, আর হচ্ছে 7, 6, 9, 5, 3। আর শ্রেণীর সীমানা বের করবো। শ্রেণীর সীমানা হচ্ছে এখানে দেখবা এই উপর শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার ব্যবধানটা কত? 17 আর 18 ব্যবধান হচ্ছে 1। এই 1 তুমি 2 দিয়ে ভাগ করে দিবা, 0.5 আসছে। এই 0.5 একবার ছোটটা থেকে বাদ দিবা, আবার 0.5 বড়টার সাথে যোগ করবা। 0.5 যদি ছোট থেকে বাদ দেই, অর্থাৎ নিম্ন সীমা থেকে আমি 0.5 বাদ দিয়ে দিব, আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করে দিব।
তাহলে নিম্ন সীমার সাথে যদি 0.5 বাদ দেই তাহলে আমার থাকতেছে কত, এখানে 15 থেকে যদি 0.5 চলে যায় 14.5, আর উচ্চ সীমার সাথে যদি যোগ করি 17.5, অর্থাৎ আমি ছোটটাকে আরো ছোট করতেছি, বড় সীমাকে আর বড় করতেছি। 15 থেকে 17 এটা হচ্ছে একটা শ্রেণী, 15 হচ্ছে নিম্ন সীমা, 17 হচ্ছে উচ্চ সীমা। নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিলাম, আবার উচ্চ সীমার সাথে 0.5 যোগ করলাম, প্রত্যেকটা সেম। এই 18 থেকে 0.5 বাদ দিবা 17.5, 20.5, 20.5, 23.5, 23.5, 26.5, 26.5, 29.5। ওকে, এরপর ক্রমযোজিত গণসংখ্যা, এই যে গণসংখ্যাটা আছে এটাকে আমরা ধারাবাহিকভাবে যোগ করব। ক্রম মানে ধারাবাহিক, যদি মানে যোগ করা, ধারাবাহিকভাবে যোগ করব কাকে, এই গণসংখ্যাকে। কিভাবে আমরা ধারাবাহিক দুইভাবে যোগ করতে পারি, এক হচ্ছে নিচ থেকে যোগ করে যেতে পারি, উপর থেকে যোগ করে আসতে পারি। যদি নিচ থেকে যোগ করে যাই তার নাম হয় নিম্ন ক্রমে, আর যদি উপর থেকে যোগ করে আসি তার নাম হয় উচ্চ ক্রমে। আমরা যখন মধ্যমা করব, চৌথক করব, দশমক করব, শতমক করব, এই প্রত্যেকটা অঙ্কের ক্রমিক গণসংখ্যা শুধু উচ্চ ক্রমেটা দরকার, অর্থাৎ উপর থেকে যোগ করে আসবো। 7 তার সাথে 6 যোগ করলে হয় 13, 22, 27 আর হচ্ছে 30, ব্যাস। তাহলে আমি এখানে পাইছি এনএমআর পাইছি 30। ওকে, এবার আমি চতুর্থক দ্বয় বের করবো। তাহলে প্রথম চতুর্থক নির্ণয় শুরুতে একটু লিখে নিই যে চতুর্থক দ্বয় বলতে আমরা প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক বের করে থাকি। দ্বিতীয় চতুর্থক এবং চতুর্থক সাধারণত বের করা হয় না, তাই চতুর্থক দ্বয় বলতে আমরা প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থকটাকেই বুঝবো। তাহলে আমরা লিখবো যে প্রথম চতুর্থক নির্ণয়। প্রথম চতুর্থক নির্ণয়। ওকে, এখানে তোমাকে অবশ্যই মধ্যমা, চতুর্থক, শতমক, দশমক এগুলোর ক্ষেত্রে প্রথমে শ্রেণী বের করা লাগে। আমি মধ্যমাকে ভাগ করতাম 2 দিয়ে শ্রেণী বের করার সময়, আর চতুর্থকে ভাগ করবো 4 দিয়ে, বরাবর n। তাহলে n এর মান 30 ভাগ করবো 4 দিয়ে 7.5। এই মানটি সিএফ সারণীর, এই মানটি সিএফ সারণীর কার অন্তর্গত দেখো তো, 7.5। এখানে কি 7.5 আছে? নাই, তাহলে পরের সংখ্যাটা হবে। তো 7.5 এর পরের সংখ্যাটা হচ্ছে 13। 7.5 কিন্তু 7 এর ভিতরে নাই, 7 থেকে বড়, তাহলে 13 এর মধ্যে আছে। সিএফ সারণীর 13 এর অন্তর্গত। এর বিপরীতে শ্রেণী, এর বিপরীতে শ্রেণী সীমানা লিখতে হবে, যেহেতু আমরা শ্রেণী দিয়ে অঙ্ক পারতেছি না বিদায় শ্রেণী সীমানা বের করছি। আর মনে রাখবা যে সকল অঙ্কে শ্রেণী সীমানা বের করা হয় ওই সকল অঙ্কে অঙ্ক করতে হয় শ্রেণী সীমানা ধরে। এর বিপরীতে শ্রেণী সীমানা 17.5 থেকে 20.5। অতএব প্রথম চতুর্থক শ্রেণী 17.5 থেকে 20.5, এই হচ্ছে চতুর্থক শ্রেণী। ওকে, এরপরে লিখবো যে আমরা জানি প্রথম চতুর্থকে আমরা Q1 দ্বারা প্রকাশ করতে পারি। আর সূত্র হচ্ছে L1 প্লাস, এখানে তুমি যা লিখছো n/4 মাইনাস FC বাই FM ইন্টু C। L1 হচ্ছে প্রথম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা। আমরা পাইছি প্রথম চতুর্থক শ্রেণী 17.5 থেকে 20.5। আমি আবার বলে নিচ্ছি যে যখন শ্রেণী সীমানা বের করি কোনো অঙ্কে তখন মান দরকার পড়ে শ্রেণী সীমানার। শ্রেণী দিয়ে পারতেছি না বিধে শ্রেণী সীমানা বের করছি, আমি যা বসাবো সব শ্রেণী সীমানার বসাবো। তাহলে শ্রেণী সীমানা প্রথম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা সেটা কত আছে? 17.5। কারণ L1 দেখো লিখে দিছি প্রথম চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা। L1 হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা 17.5। আর n/4 মানে এখানে আছে 7.5
আর এফসি প্রথম চতুর্থ শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা। এটা হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণী, হচ্ছে তার পূর্ব শ্রেণী, তার ক্রমিত গণসংখ্যা সেটা হচ্ছে 7। আর এফএম প্রথম চতুর্থ শ্রেণীর গণসংখ্যা সেটা কত হচ্ছে 6। আর সি হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণী ব্যবধান সেটা হচ্ছে 3। 17.5 থেকে 20.5 শ্রেণী ব্যবধান কত 3, অর্থাৎ এখানে কত এখানে তত হয় শ্রেণী ব্যবধান। তো হিসাব যদি করো 17.5 এখানে 0.5 6 3 17.5 1.5 6 17.5 1.5 কে তুমি 6 দিয়ে ভাগ করে দাও, ভাগ 6 0.25। তাহলে হিসাব করলে যোগ করলে আসে 17.75। এই হচ্ছে প্রথম চতুর্থকের অ্যান্সার 17.75। প্রথম চতুর্থকের অ্যান্সার হচ্ছে 17.75। আর চতুর্থক মানটা অবশ্যই চতুর্থ শ্রেণীতে থাকতে হবে, এই শ্রেণীতে থাকতে হবে, এই শ্রেণীতে আছে। তোমরা একটু দেখো, আর তোমরা অঙ্কটা কমপ্লিট করে এই কথাগুলো নিচে লিখে দিবা, অঙ্কের নিচে এই কথাগুলো লিখে দিবা, বা পাশে এলন এফসি এফএমসি কি বসাইছে ওইগুলো লিখে দিবা। ওকে, এইভাবে আমরা প্রথম চতুর্থকটা করে নিব। এরপরে যাব তৃতীয় চতুর্থকে। তো লিখে নেই তৃতীয় চতুর্থক নির্ণয়। তৃতীয় চতুর্থক এখানে 3n হবে, শুধু 3n, আর এখানে হবে 3 আর 3। তাহলে যদি ভাগ করো 3 আর হচ্ছে 30 গুণ করলাম 4 দিয়ে যদি ভাগ করি 22.5। এই মাঠে সিএফ সনে কার অন্তর্গত আছে তুমি খুঁজবা 22.5 আছে কিনা, নাই। এর পরেরটা কত 22.5, এর পরের সংখ্যা কত এখানে 27। 22 কিন্তু নেওয়া যাবে না, কারণ 22.5 থেকে বেশি, তো 27 এর অন্তর্গত। 27 এর অন্তর্গত। এর বিপরীতে শ্রেণীর সীমানা, হ্যাঁ আমরা এর বিপরীতে শ্রেণীর সীমানা নিয়ে অঙ্কটা করবো। তাহলে আমরা পাইছি 27। এর বিপরীতে শ্রেণীর সীমানা হচ্ছে 23.5 থেকে 26.5। এখানে 23.5 থেকে 26.5। ওকে, তাহলে অতএব তৃতীয় চতুর্থক শ্রেণীটা হচ্ছে 23.5 থেকে 26.5। ওকে, এরপরে আমরা জানি তৃতীয় চতুর্থক, এখানে Q3, এখানে L3, আর এখানে হবে 3n। এখন তুমি মান বসায় দাও, দেখো কত আসে। এলন তৃতীয় চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা কত পাইছি আমরা 23.5। আমি শ্রেণী দিয়ে পারতেছি না বিধায় কিন্তু শ্রেণীর সীমানা বের করছি, সো এখান থেকে শ্রেণীর সীমানা মানগুলো নিতে হবে। 23.5 নিম্ন সীমাটা হচ্ছে 23.5। এলন ঠিক এখানে হচ্ছে L3, তাহলে L3 লিখবা, এখানে সব তৃতীয় চলে আসবে, ঠিক আছে। তৃতীয় চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা, এটা সব তৃতীয় চতুর্থক শ্রেণী হবে। তো 23.5, এরপরে 3/4 এই মানটা অলরেডি আমরা পাইছি এখানে 22.5 মাইনাস এফসি তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা, ওই যে এফসি তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা সেটা হচ্ছে 22। এফএম তৃতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, তৃতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা সেটা হচ্ছে 5। আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান সেটা হচ্ছে 3। তাহলে 23.5 আমি এখন বিয়োগ করি, 22.5 থেকে 22 বাদ দিব, তাহলে 0.5 ভাগ, তাহলে 23.5 আর এখন হচ্ছে 1.5 ভাগ করবো 5 দিয়ে, তাহলে 23.5 1.5 কে যখন 5 দিয়ে ভাগ করবা 0.3, যদি 0.3 হয় তাহলে এবার যোগ করে দাও 23.8 হবে অ্যান্সার, ঠিক আছে। এই হচ্ছে তৃতীয় চতুর্থক এর মান, এই হচ্ছে তৃতীয় চতুর্থকের মান। আশা করি সবাই বুঝতে পেরেছ, ঠিক আছে। এই হচ্ছে তৃতীয় চতুর্থকের মান। তো আমরা এইভাবে তোমার প্রথম চতুর্থক,
তৃতীয় চতুর্থক এভাবে বের করে নিব। আর যদি কখনো বলে যে চতুর্থক ব্যবধানাঙ্ক বের করো, তাহলে আমি সূত্রটা লিখে নিচ্ছি, অঙ্কটা একটু তোমরা পাশে কমপ্লিট করে নিও। যে যদি বলে চতুর্থক ব্যবধান, তাহলে আমরা লিখবো যে আমরা জানি চতুর্থক ব্যবধান কিউডি, কোয়ার্টাইল ডেভিয়েশন, ফর্মুলা হচ্ছে Q3 মাইনাস Q1/2। এই হচ্ছে চতুর্থক ব্যবধানের সূত্র। এই অঙ্কটার মধ্যে যদি তোমাকে বলে দেয় চতুর্থক ব্যবধান বের করো, তোমরা শুধু এই সূত্রটা লিখবে Q3 মাইনাস Q1/2, ব্যাস চতুর্থক ব্যবধান। আবার এই অঙ্কে যদি বলে চতুর্থক ব্যবধানাঙ্ক বের করো, তাহলে চতুর্থক ব্যবধানাঙ্ক CQD, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, এটা বের করবা। Q3 থেকে Q1 বাদ দিবা, আর এখানে Q3 যোগ করবো Q1 গুণ করবো 100। এই হচ্ছে তোমার চতুর্থক ব্যবধানাঙ্ক। এইভাবে আমরা অঙ্কটা কমপ্লিট করে নেব। আর এই উত্তরে যেটা হবে সেখানে পার্সেন্ট দিতে হবে, কারণ এখানে কিন্তু 100 আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।